ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে আমরা শুরু করতেছি। তো আজকের ভিডিওতে থাকছে প্রথমে বলে নিই, আমার একটু কাশি আছে, তো মাঝে মাঝে এরকম কাশির শব্দ আসতে পারে। তো যাই হোক, আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো কমপ্লেক্স নাম্বারের উপরে একটা ক্যালকুলেটর হ্যাক্স, এবং আমরা যেই ক্যালকুলেটরটা ব্যবহার করব সেটা হলো এইটা, অর্থাৎ FX99 অন ES প্লাস, এবং ES এর ক্ষেত্রেও সেমই হবে। তো এই ক্যালকুলেটর দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারের অল্প কিছু সময়ের মধ্যে সমস্ত টাইপের অঙ্ক শেষ করে ফেলব। টাইপ আকারে ভাগ করেছে, প্র্যাকটিসের জন্য এটা মোটেও না, জাস্ট শেখানোর জন্য। ঠিক আছে, তো প্রথম টাইপ যেটা মডুলাস আর্গুমেন্ট। 1 নাম্বার আছে মুখ্য আর্গুমেন্ট নির্ণয়। ওকে, মুখ্য আর্গুমেন্ট নির্ণয়। তো আমরা এখানে অপশনগুলো ভালোই দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। এটার ক্ষেত্রে এখন যদি আমি রিটেন রূপটা একটু দেখাই, তাহলে আমি জাস্ট একটু ছোট করে রিটেন রূপটা দেখাই দিচ্ছি, কেমনে ট্রিক্স অ্যাপ্লাই করে পারা যাবে। প্রথমে আমরা বের করব কি, কোনটা বের করা সহজ, আর্গুমেন্ট। আর্গুমেন্ট একটু কঠিন, মডুলাস বের করা সহজ। তো মডুলাস আমরা বের করলে এখানে 1 প্লাস এখানে 3 হচ্ছে, তাহলে আমাদের 4, এটাকে রুট করলে হচ্ছে আমাদের 2। তো 2 আছে কোনটায়, কতে আছে, খতে আছে, ঘতে আছে, মানে গ হবে না, এটা আমরা শিওর। এই তিনটার মধ্যে একটা হবে। এবার আমাদের মডুলাস বের করতে হবে। দুইটাই মাইনাস, সেহেতু আমাদের এখানে থিটা কত হচ্ছে, tan ইনভার্স √3/1, তো এখানে আমাদের π/6, π/3 হচ্ছে। তো π/6, যেহেতু এটা থার্ড কোয়াড্র্যান্ট, এবং থার্ড কোয়াড্র্যান্টের ক্ষেত্রে আমরা জানি যে পাই মাইনাস পাই এখানে যোগ হয়, তো প্লাস π/3, এটা ইকোয়াস টু করলে আমাদের হচ্ছে -2π/3। তো এই যে হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, ক। এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। কিন্তু আমাদের লাগবে কি, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কেমনে সমাধান করব। তাহলে আবার ক্যালকুলেটর স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আমাদের ক্যালকুলেটরটাকে অন করতে হবে, তারপরে কমপ্লেক্স মোডে যেতে হবে, তার জন্য আমরা মোড বাটনে প্রেস করব। তারপর এখানে 2 নাম্বার আছে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের 2তে যাব। এবার এখন আমরা কিছু বাটনের সাথে পরিচয় হব, যেগুলো আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লাগবে। প্রথমত কথা আই, অর্থাৎ এই যে ইএনজি বাটনের উপরে পার্পল কালারের আই আছে, এটা আমরা প্রেস করলে ডিসপ্লেতে আই শো হচ্ছে, ঠিক আছে। এটা হলো গেল আই। এবং কমপ্লেক্স নাম্বারের যত যাবতীয় ক্যালকুলেশন আছে সেগুলো আছে কোন জায়গায়, কমপ্লেক্স বাটনে। তো এই শিফট বাটন প্রেস করে, যেহেতু হলুদ লেখা, অ্যাক্সেস করতে হলে শিফট প্রেস করতে হবে। দেন এই যে 2 মানে কমপ্লেক্স, এখানে আসবো। এখানে ওই যে আমাদের আর্গুমেন্ট, দেন পোলার ফরম্যাট, কনজুগেট মানে কী বলে এটাকে, ওই অনুবন্ধী যেই জটিল সংখ্যা, একটা অনুবন্ধী, যে এটা আসলে লাগে না, শুধুই দিছে। আর একটা হলো তোমার পোলার আকৃতি, একটা হলো পোলার আকৃতি, আর একটা হলো সাধারণ আকৃতি, জটিল সংখ্যার আকৃতি, A+IB যেটা। তো এই কটা এখানে আছে, এগুলো কেমনে করতে হয় সব দেখাই দিচ্ছি। তো প্রথমে আমাদের এখানে আসছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। ঠিক আছে, মডুলাস আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত কথা, এখানে আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে জিনিসটা আছে, ঠিক আছে, কিন্তু আমরা একেবারেই দুইটা বের করে ফেলতে পারি। সেটা হলো থ্রিতে যাব, দেন আর এবং থিটা এখানে বলছে, আচ্ছা আর থিটা বলতেছে, তো ঠিক আছে। তো -1 -√3i, এটা যখন উঠাবো, আর থিটা আমাদের লাগবে, কারণ আর থিটাই তো আসলে মডুলাস এবং আর্গুমেন্ট, তাই না। তো আর থিটা আমরা উঠাবো, দেন দিলাম। তো এখানে 2 এবং 120 আসতেছে, -120। তো এখানে তো রেডিয়ান চাচ্ছে, কোনগুলো রেডিয়ানে, তো ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে শিফট করতে হবে। উপরে আছে ডিগ্রি মোডে, তো শিফট সেটআপে যাব আমরা। রেডিয়ান, এই যে 2 নাম্বারে রেড, মানে 4 নাম্বারে, সরি 4 নাম্বারে, তো 4 প্রেস করব। এবার হয়ে গেছে যে 2π/3, তো আমাদের অ্যান্সার হলো ক নাম্বার। আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নে আমরা যাই। এটার ক্ষেত্রে কি বলছে, জেড এর সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। সাধারণ আর্গুমেন্ট যাক আর যাই যাক, যেহেতু আর্গুমেন্ট এবং মডুলাস আর থিটাকেই বোঝায়, তো আর থিটা আমরা রাখবো, ঠিক আছে, আর থিটা রাখবো, এবং সংখ্যাটাকে আমরা এডিট করবো, আইকেও রাখবো, বাকি যা আছে সব আমরা এডিট করবো। লাইক এখানে আছে শুধু আই, এবং আছে আমাদের প্লাস, ক্যালকুলেটারে দেখা যাচ্ছে, ঠিক আছে, এখন আছে শুধু 1। এটা প্রেস করবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি √2 এবং π/4। এখানে কি বলছে, সাধারণ আর্গুমেন্ট বলছে, শুধু আর্গুমেন্ট, তো আমাদের π/4, এটা আমরা বুঝতে পারছি। এখন সাধারণ আর্গুমেন্ট মানে কি, 2n π যোগ করতে হয়, তাই না। 2n π যোগ হচ্ছে কোথায়, ক নাম্বারে, তো ক নাম্বার হলো আমাদের অ্যান্সার, শেষ। ঠিক আছে, পরবর্তীটা। তো এভাবেই আমাদের এগুলো করতে হয়। যোগের ক্ষেত্রে নর্মাল যোগ, এটা আশা করি ক্যালকুলেটর লাগে না, কারণ এটা তাও তুমি ক্যালকুলেটরতে করতে পারো। জাস্ট নর্মাল কেমনে করবা, এই যে এটা এসি প্রেস করবা, দেন 3 + 4, এই যে আই বাটন শিখাই দিলাম, এটা প্রেস করতে হবে, দেন প্লাস
টু মাইনাস কত 7i, কারণ যা প্রশ্নে বলছে ডাইরেক্ট তাই দিছে। এখন 5 মাইনাস 3i, ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, ক নাম্বার হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এটা হাতে কলমে করাটাই বেটার হবে। কেমনে আমি দেখাই দিচ্ছি। এখানে ভেক্টরের যেই যোগগুলো হয় যোগ বিয়োগের মতো সেরকমই আসলে, পূর্ণ সংখ্যা থেকে বা সাধারণ সংখ্যা থেকে সাধারণ সংখ্যা বিয়োগ যাবে। যেমন 3 থেকে ওটা বিয়োগ গেলে কত, আচ্ছা যোগ করতে বলছে, যোগ করলে আমাদের হচ্ছে 5, কারণ কি 3 + 2 5 হচ্ছে, এবং এখানে 4 আছে এবং এখানে -7 আছে, দুইটাকে যোগ করলে আমাদের -3i হচ্ছে। তো এটাই আমাদের অ্যান্সার। তো এটার জন্য শুধু আশা করি ক্যালকুলেটর ইউজ করাটা বোকামি হবে। তো যোগের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা উচিত না, এর থেকে মুখে মুখে ফাস্ট হয়। এরপরে আমাদের আছে বিয়োগ। বিয়োগ যদি যোগ কেউ শিখে থাকে বিয়োগও সে পারবে। তো বিয়োগ আর দেখাইলাম না, এখানে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা দেখলে হয়ে যাবে, খ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমাদের গুণ। তো গুণের ক্ষেত্রে ডট গুণের যে প্রসেস সেটাই, ডট গুণের যে নিয়ম সেই অনুযায়ী এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার গুণের বিষয়টা ক্যালকুলেটারে দেখেছি। গুণ কেমন, গুণ জাস্ট যদি তুমি তুলে দিও দেন হয়ে যাবে 3i। আর হাতে কলমে করতে গেলে নর্মালি যেই প্রসেস সেটাই, হাতে কলমে করতে গেলে কোনো শর্টকাট নাই। ওকে, এভাবে তুলে দিলে 8 মাইনাস i। তো আমাদের ক নাম্বার হলো অ্যান্সার। খুবই সোজা, মানে সব কিছু করে ফেলা যায়। এখন আমাদের ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে বলতে গেলে কি এটা হলো এরকম একটা টাইপ যেখানে মানে বলবে তোমাকে জটিল কিছু সংখ্যা দেবে, মানে জটিল আকৃতি দেবে, সেটাকে তোমার নর্মাল আকৃতিতে কনভার্ট করতে হবে। তো ঠিক আছে, এটাকে আমরা আবার ক্যালকুলেটারে ওঠাবো এবং জাস্ট ক্লিক করব, কনভার্ট হয়ে যাবে a+ib-তে। এখন তুমি যদি চাও ইকুয়াল দেওয়ার সাথে সাথে মডুলাস আর্গুমেন্ট আসবে, তো সেটা আমি দেখাই দিচ্ছি। আগে আমি এটা দেখাই। কমপ্লেক্স মোড সাধারণত অ্যান্সারগুলো যখন তুমি কোনো উল্টাপাল্টা কমপ্লেক্স নাম্বার ইনপুট দেবে, অ্যান্সারগুলো a+ib মানে আউটপুটেই দেবে। ঠিক আছে, তো আমি যদি দেখাই 1 + 2i এবং নিচে 1 - i দিই, আউটপুটটা এখানে কিন্তু a+ib আকৃতিতেই দিছে। তো আমাদের অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, ক হয়েছে অ্যান্সার। ঠিক আছে, দাগাই দিলাম। কিন্তু এখানে প্রশ্ন আছে, এখানে কি সবসময় এই আকৃতি লাগবে? যখন দেখা যাবে প্রশ্নে শুধু বারবার পোলার আকৃতি চাচ্ছে, কোণ চাচ্ছে, আর্গুমেন্ট চাচ্ছে, তখন তুমি এই জিনিসটাকে সেট আপ করে নিতে পারো। কোথায়? এই যে সেট আপ, যেটা উচ্চারণ করলাম সেটাই, সেট আপ বাটনে যাব, তারপরে আমরা নিচে নামবো, এইখানে দেখো কমপ্লেক্স আছে, ওই যে 3 নাম্বার। ঠিক আছে, নিচে নামার পরে 3 নাম্বারে কমপ্লেক্স, শর্টকাটে লেখছে, যাই হোক 3 নাম্বার প্রেস করলে এই যেখানে দেখা যাচ্ছে রেজাল্ট 2 হলো আমাদের মডুলাস আর্গুমেন্ট, আর এটা হলো 1। ডিফল্টভাবে 1 এখানে সেভ করা থাকে, তো আমাদের 1ই সেভ করা থাকলো। আমি জাস্ট শিখাই দিলাম, ক্যালকুলেটারে এটাও করা যায়, জাস্ট শিখাই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে যদি, আচ্ছা এখানে কি বলছে, জটিল আকৃতিকে এত আকৃতি ও পোলার রূপে প্রকাশ। আচ্ছা, এই যে কেবল যেটা শিখালাম এটাই এখন কাজে আসবে। তোমাকে জটিল একটা আকৃতি দিয়ে দিল, এই যে এখানে যেরকম, এটাকে তুমি প্রথমে ক্যালকুলেটারে উঠাবা, ইকুয়াল প্রেস করবে। এখানে বলছি কি a+ib ফরম্যাট, a+ib না থাকলেও কেমনে চেঞ্জ করতে হয় সেটাও আমি শিখাই দিছি, ওভাবে চেঞ্জ করতে পারো। কিন্তু এখান থেকে a+ib আসলে ওটাকেও কেমনে চেঞ্জ করতে হয় সেটাও দেখাচ্ছি। এখানে তোমাকে দিল, আচ্ছা ভগ্নাংশ প্রথমে আনবা, তারপরে এখানে এরকম ব্র্যাকেট দিলা, অ্যান্ড 2 + i, এটা হোল স্কোয়ার, তারপর আমাদের 3 - 4i, এটা দিলা, ইকুয়াল প্রেস করলো। তো এটা আমাদের আসলো কি a+ib। তো ক নাম্বার আমাদের অ্যান্সার দেখা যাচ্ছে, তো ক আমরা দাগিয়ে দেবো, শেষ। কিন্তু এটার ক্ষেত্রেই যদি বলতো, এটার ক্ষেত্রেই যদি বলতো যে পোলার আকৃতিতে প্রকাশ, তখন তুমি কি করতে, ওই যে ঘুরে গিয়ে মুড চেঞ্জ করতে? না, মুড চেঞ্জ করা যাবে না। শিফট পোলার ক্লিক করলে কি হবে না এখানে? আচ্ছা, এটার ক্ষেত্রে এমনি হবে না, আমাদের কমপ্লেক্সেই যেতে হবে। কমপ্লেক্স নাম্বারে যাবা অ্যান্ড 3 প্রেস করবা। তো অ্যান্সারে যেটা আছে ওই 3 মানে পোলারে কনভার্ট করতে হবে, কমপ্লেক্সে গেলে পোলারের যে r θ সেটার ফরম্যাট দেখবো আমরা। আর অ্যান্সার যেটা আছে সেটা অলরেডি এখানে একটা কনভার্টার হয়ে যাবে, r এবং θ কনভার্টার, যেটা ইকুয়াল প্রেস করলে r θ ফরম্যাটে চলে আসবে। এখানে কোনটা রেডিয়ান আছে তাই দশমিক আসছে, ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে আসছে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এখানে শেষ। এখন কথা, যদি আমি ডিগ্রিতে নিতে চাই এটাকে, তো এখানে যে কোনটা আছে সেটাকে আলাদা করে ডিগ্রিতে নিতে গেলে আবার এই যেখানে একটা বাটন আছে, শিফট দিয়ে অ্যান্সারে ক্লিক করলে যেখানে ডিগ্রি রেডিয়ান একটা বাটন আছে, বাট এটাকে আবার মুড সেট আপ করতে হবে। এটা আমরা ত্রিকোণমিতি যখন কোন পরিবর্তনের ভিডিও দেখাবো তখন শিখাই দেবো, এখন থাক, এটারও একটা নিয়ম আছে। আচ্ছা যাই হোক, ক্যালকুলেটার অনেক কিছু আছে আর কি। তো আমাদের এটা প্রকাশ গেল, হ্যাঁ তো কী হইল, হ্যাং হয়ে গেল। আচ্ছা এই আসছে,
আমাদের এবার পোলার ফরম্যাটে প্রকাশ করতে বলা হয়েছে। ওকে, পোলার ফরম্যাটে প্রকাশ করতে বলা হয়, জটিল সংখ্যাকে পোলার ফরম্যাট। পোলার বলতে কিন্তু আর থিটা বোঝায় না। পোলার মানে ওখানে ওই যে আমাদের নর্মাল রূপটা আমরা কি জানি, পোলারের যে নর্মাল রূপ সেটা আমরা কি জানি, কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা আমরা জানি পোলারের নর্মাল রূপ। তো সেই অনুযায়ী আমাদের কনভার্ট করতে হবে, রাইট? আচ্ছা, এরকম হয় নাকি পোলারের নর্মাল রূপ? হ্যাঁ, এরকম হয়। আর তো অন্য জায়গায় লাগে। আচ্ছা আচ্ছা, আর তো এটা লাগে না, পোলারের নর্মাল রূপ এটাই। তো এটা যেহেতু পোলারের আমরা নর্মাল রূপে কনভার্ট করব, মানে পোলার রূপটা যেটা, এর জন্য আমাদের কী বের করতে হবে, আমাদের থিটা বের করতে হবে, আর্গুমেন্ট। তো প্রথমত কথা, আমরা একটা খারাপ আকৃতির এখানে একটা জটিল সংখ্যা দিয়েছি, এটাকে আমরা ক্যালকুলেটারে দেবো, ক্যালকুলেটার বাদ বাকি কাজ করে দেবে। আচ্ছা, প্লাস এখানে আই দেবো, দেন √2 দেবো। ওকে, ইকুয়াল দিলে এখানে আমাদের একটা জিনিস আসছে, কিন্তু আমাদের কি লাগবে, আর্গুমেন্ট লাগবে। আর্গুমেন্টটাকে ওই যে আমাদের আর্গুমেন্ট তো লাগবে কেন, ওই যে সাইন থিটা কস থিটা বলছে এখানে। দেন শিফট কমপ্লেক্সে যাব, আর্গুমেন্ট আছে কোনটা, 3 নম্বরে, আর্গুমেন্ট এবং মডুলাস। ইকুয়াল প্রেস করলে আমরা এখানে দেখতে পাই 3/4। তো কোন জায়গায় কস এবং সাইনের কোণ 3/4 সেটা দেখতে হবে। আর আকৃতি আশা করি আমরা সবাই জানি যে এটা সাধারণ আকৃতি কি হয়, তো সেই অনুযায়ী আমরা জানতেই পারছি। তো এখানে দেখাই যাচ্ছে ক হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওই যে ক হয়ে গেছে অ্যান্সার। তার পরবর্তীতে আমরা যাচ্ছি, ঠিক আছে, এবার আমরা নতুন একটা এককের ঘনমূল বিশেষায়িত বিষয় ঢুকছি, ওমেগাতে ঢুকতেছি আমরা। তো ওমেগার ভিতরে গেলে এখানে দেখা যাচ্ছে ওমেগার বিভিন্ন সূত্র আছে, তো সেগুলো আমরা এখানে একটু দেখব। আয় হায়, এখানে কেটে গেছে নাকি এটা? আচ্ছা, এখানে দেখানো হয় নাই তো। ওমেগা স্কয়ার করলে স্কয়ারকে আবার স্কয়ার করতে হবে, স্কয়ারকে স্কয়ার করলে আমরা এখানে জানি এটা ওমেগা হবে, ঠিক আছে? এটা হবে শুধু ওমেগা। এটা কেমনে শুধু ওমেগা হয়, কারণ স্কয়ারকে স্কয়ার করলে আমরা কি জানি ওমেগা টু দি পাওয়ার 4 হয়। তো ওমেগা টু দি পাওয়ার কিউব এবং ওমেগা অন আমরা লিখতে পারি। তো এটাকে তো আমরা অন লিখতে পারি, তো অন, এবং এটাকে আমরা ওমেগা লিখলাম। তাহলে অন ইন্টু ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা। তো এটার মাধ্যমে একটা গেল। আর এই সূত্রগুলো মিলিয়ে আমাদের লাগবে, এককের ঘনমূল, তো এই সূত্রগুলো আমাদের লাগবে সামনে অঙ্কগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এই সূত্রের সাথে মানে এই প্রপার্টিগুলো লাগবে, যেমন এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, যে 3-এর গুণিতক হইলে সেটা কি হয়, এটা লাগবে। আচ্ছা, এইগুলো আশা করি আমরা পারবো, কারণ এগুলো তো তোমার রিটেন সাইডের, তাই না? এগুলো তো রিটেন সাইডের, এমসিকিউ তো এগুলো জাস্ট একটু হেল্প হয় আর কি। তাছাড়া আমি ক্যালকুলেটারে ইনপুট দিয়ে কেমনে করতে হয় সেটাও দেখাই দেবো, ওমেগার ভ্যালু কেমনে বের করতে হয়, কেমনে কি করতে হয় সেটাও আমরা দেখাই দেবো, নো প্রবলেম, আমি দেখাই দেবো। তারপরে তো আমরা সামনে যাচ্ছি, বর্গমূল এবং ঘনমূল নির্ণয়। আই একক এর বর্গমূল, তো যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে, এটা তুমি যদি ক্যালকুলেটারে ডাইরেক্ট রুট দিয়ে আই দাও তাহলে এখানে ম্যাথ এরর চলে আসবে, কারণ এটা আসে না, বর্গমূল ক্যালকুলেটার দিয়ে বের করা যায় না। তাহলে আমাদের অপশন হাতে একটাই আছে। তবে তার আগে আমরা বলে নেই, প্র্যাকটিস করতে করতে কিছু জিনিস আসলে একটু মুখস্থের মতো হয়ে যায়। যেমন এটা যদি আমি ক্যালকুলেটারের মাধ্যমে যেমনি করতে হয়, এই বর্গমূলেরটা একটু ম্যানুয়ালি, মানে প্রত্যেকটা অপশন আমাদের চেক করতে হয়। লাইক এরকম, এইটার বর্গমূল যদি এইটা বা এইটা বা যে কোনো একটা হয়, তার মানে কি, ধরো এটা অ্যান্সার, তো এটাকে যদি আমি স্কোয়ার করি, মানে এটাকে যদি আমি সামথিং, এখানে ধরো সামথিং কিছু একটা আছে, এটাকে স্কোয়ার করলে আমরা যেটা পাবো, মনে করো এখানে একটা সামথিং কিছু একটা পাইলাম, তো এটাকে যদি আমি বর্গ করি তাহলে এটা পাবো। তো আমাদের এখানে কি চাইছে, যে আইকে বর্গ করলে আমরা কি পাবো, মানে বর্গমূল করলে কি পাবো, তার মানে যেটা পাবো সেটাকে বর্গ করলে অবশ্য আই হইতে হবে, তাই তো? তো এই কনসেপ্টটা ব্যবহার করে ক্যালকুলেটারে আসলে সলভটা করি আমরা। কিন্তু এই আয়ের ক্ষেত্রে বা কিছু জিনিস এমসিকিউ পরীক্ষায় বেশি আসে, তো সেগুলোর ক্ষেত্রে একটু মনে রাখাটাই সুবিধাজনক। যেমন কিছু জিনিস রিটেন করার সময়, রিটেন প্র্যাকটিস করার সময় মনে রাখছিলাম, যেমন এরকম যে 2i সমান সমান হলো মানে সমান 2i সমান হলো 1 + i, এটা একটা, এবং -2i ইজ ইকুয়ালস টু 1 - i, এই জিনিসটা মানে মুখস্থের মতো রাখছিলাম। এখন কেমনে এটা হয় সেটা যদি আমি একটু দেখাই, কেমনে এটা হয় সেটা যদি একটু দেখাই, লাইক এরকম এখানে দেখাই, যেমন ধরো 2i তোমার এক জায়গায় আছে, এখানে কি আছে, এখানে 2i আছে, 2i, এবং আমি আগে একটা অন লাগাই দিলাম এবং সেই অনটাকে বাদ দিয়ে পেছনে একটা অন লাগাই দিলাম।
এটা অলরেডি কাটাকাটি যায়, তাই না? হ্যাঁ, কাটাকাটি গেলে মানে শেষ পর্যন্ত কিছুই এখানে থাকে না, তাই আমি কাটাকাটি করলাম না, আমি এখানে রাখলাম। তো এই অনকে আমরা অন স্কোয়ার লিখতে পারি প্লাস 2i, এবং আইকে আমরা মানে মাইনাস ওয়ানকে আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়ানকে আমরা প্লাস আই স্কোয়ার লিখতে পারি না? ঠিক আছে, এইটা কি একটা বর্গের সূত্র না? তো এই সূত্রকে এমনি লেখা যায় যে এই সূত্রকে এমনি লেখা যায় যে অন প্লাস মানে সরি, আচ্ছা আমি এখানে মুছেই লিখি একেবারে, ঠিক আছে? ওই সূত্রটা তো আশা করি বুঝতো। সূত্রটাকে এখন আমি লিখবো কি, এভাবে লিখবো যে অন প্লাস আছে তাই আমরা এখানে প্লাস আই হোল স্কোয়ার, বুঝতে পারছো? এই যে এটা স্কোয়ার, সরি এটা স্কোয়ার হবে, স্কোয়ার। তো এভাবে করতে হয়। এটা কেন শিখালাম, কারণ এখনই আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা আসলে মুখস্থ রাখাটা একটু উপকার হয় আর কি। এই দুটো জিনিসই মুখস্থ মানে মন রাখা, মুখস্থ না মনে রাখা, যে কোনোভাবে মনে রাখা উচিত। তো এবার এখানে বলছে আয়ের ক্ষেত্রে এগুলো মাথায় ক্যালকুলেশন করতে হবে, বাট আমি হাতে করে একটু দেখা দিচ্ছি। আয়ের ক্ষেত্রে এখানে প্রথমত কথা রুট আছে, তো রুট আছে, তো আমাদের 2 আনার ক্ষেত্রে আমরা কেবলই দেখলাম 2 আনলে যে 1 প্লাস আই বা 1 মাইনাস আই আসতে পারে 2, কিন্তু অবশ্যই এখানে রুট আছে, তো 2 তো আমি রুটের বাইরে আনতে পারবো না, রুট দিয়েই আনতে হবে। তার মানে আমার এইটা হবে না, এইটাও হবে না, এই ক এবং খর মধ্যে যে কোনো একটা হবে, কারণ এখানে প্লাস মাইনাসও আছে এবং 1/√2 আছে। হয়তো এটা হবে, নাইলে এটা হবে। এখন কোনটা হবে সেটা আমরা একটু দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারি কিনা একটু দেখি। এখানে ক হবে অ্যান্সার, কারণ এখানে যেহেতু আইটা প্লাস আছে। এটা একটা গেল, এটা একটা কথা। কারণ যে এটার সামনে প্লাস আছে, এটা এটার এখানে প্লাস আছে, তো এখানেও প্লাস আছে, তো কয় হবে আমাদের অ্যান্সার। কিন্তু এটাকে আমি একটু প্রমাণ করে দেখাই যে আসলে হয় কিনা। যেমন রুট আই, এটাকে আমি 2i লিখতে পারি ডিভাইডেড বাই √2, তাই না? √2 কাটাকাটি তো হয়, গেল। তো এই √2কে আমরা বাইরে নিয়ে এসে √2 দিয়ে দিলাম, ওকে। এই রুট আই যেটা মানে √2i যেটা, এটাকে আমরা কি লিখতে পারি, 2i কে আমরা কি লিখতে পারি, রুট ওভার দিয়ে দিলাম, এখানে গুণ থাকলো, রুট ওভার দিয়ে দিলাম, অন প্লাস আই এটা দিলাম, এটা জানি। তো রুট করলে আমরা কি জানি প্লাস মাইনাস হয়, তো প্লাস মাইনাস 1/√2 অন প্লাস আই। এই নিয়ম থেকে ক নাম্বার হলো আমাদের সঠিক অ্যান্সার। এই ক্যালকুলেশনটা খুবই ইজি ছিল, তো এটা মাথায় করা উচিত। তো ক হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা আসলে ক্যালকুলেটারে কেমনে করতে হবে আমি যদি একটু দেখাই। আচ্ছা, ক্যালকুলেটারটা যদি দেখাই, ক্যালকুলেটারে তুমি জাস্ট মনে করো তুমি জানো না যে কোনটা, তো ক্যালকুলেটারে ক নাম্বার থেকে ইনপুট দিয়ে স্টার্ট করলা, ওকে, স্টার্ট করলে এবং ক নাম্বারটা যেটা আছে সেটাকে তুমি স্কোয়ার করবা, প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, 1/√2 প্রথমে দিবা, দেন ইনটু দিবা, যা আছে সব ওঠাইতে হবে আর কি, 1 প্লাস আই, এটাকে আমরা কিছু করবো না, এবং টোটালটার উপরে আমরা স্কোয়ার দেবো। দেখা যাচ্ছে এখানে আই আসতেছে, তার মানে যেটাকে স্কোয়ার করলে আই আসবে সেটাই তো √আই, তাই না? সেটাই তো √আই, সেটাই। এই কনসেপ্টটা ব্যবহার করে এখানে, মানে এটা অপশন টেস্ট, যদি নিয়মটা একেবারেই ভুলে যাও তো ক্যালকুলেটর তার সেই ব্যাকআপ হিসেবে, তাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি জটিল সংখ্যা এবং অনুবন্ধী সংখ্যার যোগফলের বর্গমূল। আচ্ছা, অনুবন্ধী সংখ্যা তো আশা করি মানে জানাই আছে, আর বর্গমূল তো কেবল বের করা শেখালাম। আচ্ছা, বর্গমূলের আবার মডুলাস আর্গুমেন্ট চাইছে, বাবা। তাহলে এটা হলো আমাদের টাইপ 4, অর্থাৎ বর্গমূল ও ঘনমূল নির্ণয়। তো এখানে যখনই অনুবন্ধী বলবে তখন জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর যখন যোগ করবে দুটা মানে একে অপরের অনুবন্ধী দুটা জটিল সংখ্যার যোগফল সবসময় বাস্তব সংখ্যা হয়, এবং সেটার ক্ষেত্রে আচ্ছা যোগফল যদি করি তাহলে 4 হচ্ছে, এবং সেটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। এটা মানে কি হবে, √ওভার হবে এবং 4, তো 4 ইকুয়াল টু কত, 2 হয়ে গেল। 2, তো 2 আছে কোনটাই এইটাই এবং এটাই তো কোন দিয়াই নাই, ধরে নিলাম এটা কিছু, এখানে কিছু একটা ছিল, টাইপিং মিস্টেক হয়েছে, তো ক হবে অ্যান্সার। কারণ কি, 2 হলো বাস্তব সংখ্যা, এটা সাথে আর কিছু না। এখন যখনই বাস্তব সংখ্যা হয় সেটা আমরা কি জানি, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 0 ডিগ্রি উল্লেখ আছে, তার মানে ক হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাইতে হবে? এটা কি ক্যালকুলেটরের মাধ্যমে কি আর দেখাবো, ওই শিখাই দিলাম তো। এটা তো ক্যালকুলেটরের অপশন আছে, ডাইরেক্ট অপশন আছে যে অনুবন্ধী জটিল সংখ্যা বের করার একটা অপশন আছে, সেটা দিয়ে মানে করা যাবে, সমস্যা হবে না।
ওকে, বর্গমূল এবং ঘনমূল নির্ণয় এমসিকিউ বান্ডেল। ওকে, 3 নাম্বার টাইপে আমরা এটার 3 নাম্বার টাইপটাই আসি, ভগ্নাংশ আকারে প্যাঁচানো জটিল সংখ্যার বর্গমূল যখন বের করতে বলে। আচ্ছা, ওকে, এটার ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে ম্যানুয়ালি করতে গেলে ওই যে নিয়ম টিয়ম অ্যাপ্লাই করতে হবে, তারপরে করতে হবে। বাট আমরা প্রথমত যেটা করব, রুট ওভারটাকে বাদ দিলাম। এটা প্রথমে তো কমপ্লেক্সের একটা কমপ্লেক্স ফর্মেটে আসতে, মানে 1+i মানে ভগ্নাংশ, মানে ভগ্নাংশকে আমি একটু কমপ্লেক্স ফর্মেট বলে ডাকি, একটু পেঁচানো লাগে আমার কাছে। তো এটাকে প্রথমে আমি আই করবো। এখন আইকে রুট ওভার করলে কী হবে আমরা কেবলই দেখলাম, ক হয়। কেমনে হয় একটু আগে ব্যাখ্যা করছি। তো ক হবে আমাদের অ্যান্সার এখানে, ক। ঠিক আছে, তো পরবর্তীটা হলো এককের ঘনমূলের বৈশিষ্ট্য এবং সমীকরণ। আচ্ছা, এখানে তাহলে এককের ঘনমূল নিয়ে আমাদের এখানে চলে আসছে। ওকে, এককের ঘনমূলের যে বৈশিষ্ট্য আছে সেগুলো কি? সমীকরণের 3টি ভিন্ন মূল রয়েছে, যার একটি বাস্তব এবং দুটি কি অনুবন্ধী জটিল রুট। একটি বাস্তব এবং দুটি অনুবন্ধী জটিল রুট। হ্যাঁ, একে অপরকে যখন আমরা যোগ করি তার মাধ্যমে আমাদের এখানে -1 হয়। এটা কি সত্য? 3টি মূল তো রয়েছে, একটি বাস্তব, ঠিক আছে, এবং 2টি অনুবন্ধী জটিল রুট ওমেগা এবং ওমেগা 2 অনুবন্ধী জটিল রুট। হ্যাঁ, ক হইতে পারে, ক হবে, ক। সমীকরণের 3টি মূলের যোগ, হ্যাঁ ক হবে, কারণ আমরা কি জানি এককের ঘনমূল মানে কি? এককের ঘনমূল মানে একটা ওমেগা এবং ওমেগা স্কয়ার, এবং এক্ষেত্রে আমরা জানি 2টি অনুবন্ধী জটিল রুট। এখন অনুবন্ধীটা কেন বললে আমি বুঝলাম না। এখানে অনুবন্ধীটা মনে হবে না, 2টি তো জটিল রুট বলা যেতে পারে, অনুবন্ধী হবে কেন বলছে? অনুবন্ধী কি এখানে? হ্যাঁ অনুবন্ধী, ইয়েস অনুবন্ধী। ওমেগা ইকুয়ালস টু -1 প্লাস √3i/2, এটা একটা। এবং ওমেগা স্কয়ার করলে আমরা কি জানি -1 মাইনাস √3i। আচ্ছা ঠিক আছে, আমার একটু মাথায় মনে একটু পড়তে লেট হয়েছে, সরি। এই তো ঠিক আছে, অনুবন্ধী হবে। হ্যাঁ, ক হবে আমাদের রাইট অ্যান্সার। এখন কথা হলো, ধরো আমি তো এখানে ওমেগার মানটা মুখস্থ, তাই বললাম। অনেকের মুখস্থ থাকবে, ব্রিলিয়ান্ট, হ্যাঁ ঠিক আছে, যাদের মুখস্থ থাকে তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো। বাট আমাদের মতো বলদদের তো মুখস্থ থাকে না, আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে করতে করতে মনে থেকে যায়। আমি অনেকবার করছি, তাই আমার মনে থেকে গেছে। তোমাদের শেখাই ক্যালকুলেটারের মাধ্যমে কেমনে মনে রাখা যায়। প্রথমত কথা, তুমি কমপ্লেক্স মোডে এটা বের করার কোনো অপশন নাই, কিছুই নেই। ইকুয়েশন মোডে যাইতে হবে, 5 নাম্বার আছে ইকুয়েশন, মানে ওমেগার মান আমার মনে নেই, আমি কী করবো? ঘনর পাওয়ার আছে শুধুমাত্র 4 প্রেস করব। এই ক্ষেত্রে আমাদের একটু ফরম্যাটটা মাথায় রাখতে হবে যে ঘনমূল মানে কি বোঝায়। তো এক্স, আচ্ছা এখানে তো ঘনমূল এই যে দিয়ে আছে, এটাই তাই না? তো x³ = 1 আমরা লিখতে পারি। তো এইটাকে ক্যালকুলেটারে ইনপুট দেওয়ার কোনো অপশনটা নাই। ক্যালকুলেটারে কীভাবে ইনপুট নেয়? ক্যালকুলেটার =0 এই মোডে ইনপুট নেয় সবসময়, =0 এই মোডটাই ইনপুট নেয়। তো =0 মোডে যখন ইনপুট নেয় তখন আমরা দেখতে পাচ্ছি x³ এখানে অন হয়েছে, তার মানে আমরা x³ -1 = 0 হবে। এখন এই ক্যালকুলেটারে সমীকরণটা আসলে দেখায় না, কিন্তু আমাদের যেটা আছে না, যে CW দেন EX, এগুলো সমীকরণ দেখায়, তারও সুবিধা হয়। এটার ক্ষেত্রে এই জিনিসটাও মনে রাখতে হয়, মানে এটার ক্ষেত্রে একটু মুখস্থ বেশি রাখতে হয় আর কি, এই ক্যালকুলেটরটার ক্ষেত্রে। তো কি মনে রাখতে হবে একটু দেখতে হবে এখানে। এটার ক্ষেত্রে সমীকরণটা এরকম, x³ + x², মানে এখানে n আছে, ঠিক আছে, n আছে, a আছে, এখানে b আছে, n প্লাস cx, আচ্ছা 1 মিনিট, cx a b c, আমার কি এটা ইকুয়েশন মোডে ভুল হয়েছে বলতে? cd, আচ্ছা x এর সহগ আর d এখানে দেওয়ার কোনো অপশন দেয় নাই, এরকম কিছু করছে। d দেওয়ার অপশন তো থাকার কথা। আমি 4 ক্লিক করলাম, a b c, আচ্ছা d দেওয়ার অপশন আছে, দেখছো? আমি তো ভুলেই, মানে ওদিকে গেছে, ভয় পেয়ে গেছিলাম, ব্যাপার কি, d দিল না কেন? এখানে n হবে এবং প্লাস এখানে d হবে। এই ফরম্যাটে কিছুই বোঝা যাচ্ছে না, আমি বুঝতেছি না, মানে ওই যে কি বলবো, জানা উচিত কি ছিল এখানে, ax³ ঠিক আছে প্লাস bx² প্লাস cx প্লাস d
ইজ ইকুয়ালস টু 0। এই ফরম্যাটটাই হলো ইনপুট নেয়। কেমনে বুঝলাম এটা ইনপুট নেয়? দেখো তোমাকে যখন আমি ইকুয়েশন মোডে প্রেস করতে বসে, এই যেখানে লেখা আছে ax³ + bx, এগুলো লেখা আছে কিন্তু। তো এই ফরম্যাটটা ইনপুট নেয়। তো তোমার এর ক্ষেত্রে মনে রাখতে হবে, বির ক্ষেত্রে মনে রাখতে হবে, সির ক্ষেত্রে মনে রাখতে হবে, ডির ক্ষেত্রে মনে রাখতে হবে। তো এটাকে যখন তুমি x³ - 1 এর সাথে তুলনা করো, কারণ এককের ঘনমূল বলতে এই সমীকরণটাকেই বোঝায়, তুলনা করো, তখন এখানে দেখা যাচ্ছে যে এই যে x³ যার সহগ কত 1, তাছাড়া এই একটাও নাই, ডি আছে -1। তো এইটাই তোমাকে এখানে ইনপুট দিলে তুমি ওমেগার মান পেয়ে যাবা। ঠিক আছে, তো এ হবে আমাদের 1, বি হবে 0, সি হবে 0 অ্যান্ড ডি হবে কত -1। ইকুয়াল দিলা, তিনটা মূল আসবে, x1 আছে কত 1, x2 যেটা এইটা হলো আমাদের ওমেগা, তারপরেরটা ওমেগা 2। এখান থেকে তুমি ওমেগার মানগুলো দেখতে পারলা যদি মনে না থাকে আর কি। এই মানগুলো একটু মনে রাখা উচিত, না হলে এভাবে কষ্ট করে আবার বের করতে হবে আর কি। আবার কমপ্লেক্সে গেলাম, এবার আমরা তাহলে পরবর্তীতে যাই। তো এটা আমাদের গেল কি, আমরা নর্মালি একটু শিখিয়ে দিলাম, এবার আমরা আসলে খেলায় যাই, ওমেগার যে অঙ্কগুলো আছে সেটা। ওকে, এখানে পাওয়ার নিয়ে খেলা চলে আসছে, এটা আয়ের পাওয়ার নিয়ে খেলা চলে আসছে। ওকে, আয়ের যে আমাদের ধর্মগুলো আছে সেগুলো আশা করি আমরা জানি। আয়ের ধর্মগুলো কি আমরা জানি না? আই ইকুয়ালস টু কি -1, i² ইকুয়ালস টু কি মাইনাস, এখানে √/-1। এটাকে যখন স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করলে কি আসছে, এটাই আসতেছে i³ ইজ ইকুয়ালস টু কি হবে, কিউব মানে কত একটা -1 এবং সাথে আবার i চলে আসছে, তো ইকুয়ালস টু কত -i, এবং i⁴ ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে, মানে i কে পাওয়ার 4 করলে ওখানে কিছুই পরিবর্তন হয়নি এমন একটা ফিল চলে আসে। এতটুকু আমরা মানে জানি, আশা করি আমরা জানি। তো এখানে দেখা যাচ্ছে পাওয়ার 4, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আমি দেখাবো, আগে হাতে কলমে এটা আরও ফাস্ট হয়। তো এখানে পাওয়ার 1 মানে এটা মানে তো অন হয়ে যাচ্ছে, আবার এখানে অন প্লাস আছে, তার মানে এখানে হবে শুধু i প্লাস, এখানে আছে শুধু i² হবে i², আর i² মানে কত আমরা জানি, i² মানে কি জানি আমরা, আরে আবার লিখতে হবে, এটা i হবে, i² মানে আমরা কি জানি -1, i³ মানে কত -i, এটা এই যে কিউব হবে, এটা হবে 4, তো এখানে আবার +1, তো এই যে ইকুয়ালস টু কত 0। তো ক হবে আমাদের অ্যান্সার। এটা হলো হাতে কলমে করলে এটা ফাস্ট হয়, তবে ক্যালকুলেটরেও করা যায়। ক্যালকুলেটরে কেমনে করব? নর্মাল, জাস্ট নর্মাল। এতটুকু মনে রাখতে হবে যে 4n এটা সবসময় কি 4-এর গুণিতক, এখানে কিছু একটা হবে, তো ওটা আমরা উল্লেখ করব না। তো জাস্ট এখানে i দিব, প্লাস দিব i² দিব, কারণ ওই যে 4nটাকে আমরা ধরলেও কি না ধরলেও কি i⁴ দেব, তারপরে আমরা এখানে প্লাস দেব i⁴ এখানে দেওয়া যাবে না, কারণ এই ক্যালকুলেটরের ক্ষেত্রে লিমিটেশন আছে, দেখছো লিমিটেশন আছে। এখানে আমাদের কি দিতে হবে, এখানে প্রথমত কিউব দিতে হবে, তারপরে আমরা গুণ দেব এবং একটা i দিব, তাহলে আমাদের অঙ্কটা আসছে 0। মানে এখানে গুণ করার মাধ্যমে দিলে কি হয়, ওই যে 3 আর 1 যোগ করলে তো 4ই হচ্ছে, মানে গুণ করে দিতে হবে, এমনিও দেওয়া যায়। কিংবা তুমি তো জানো i⁴ মানে 1, তো ডাইরেক্ট 1ই লিখে দিলে একই হইলো। তো এই অবস্থা, তো আমাদের ক হবে অ্যান্সার। তো গেল এই টাইপ, পরবর্তী টাইপ, এবার হলো ধারাটা আসছে, ধারা। তো আমরা একটু আগেই তো দেখতে পেলাম যে আর আয়ের যেই 4টা ক্রমিক আছে সেটা গুণ করলে সেম হয়। ক্রমিক বলতে কি বোঝাচ্ছে আমি বোঝাই, ক্রমিক বলতে বোঝাচ্ছি i⁴1, 2 এবং 3, এই যে 4টা করে, হ্যাঁ এই 4টা জোড়া হলো, মানে 4টার যেই জোড়া বলে না কি বলে, 4টে করে হালি বলে, এটাকে আমরা 0 লিখতে পারি। ক্যালকুলেটারে বসাই দেখলেও 0ই আসবে। এখন তুমি কি 100 পর্যন্ত ক্যালকুলেটারে যোগ করতে যাবা না, 100কে 4 দিয়ে ভাগ দাও, 100কে 4 দিয়ে ভাগ দিলে 25 আসতেছে, যা একটি পূর্ণ সংখ্যা, তার মানে কি অ্যান্সার হবে ক। যখন পূর্ণ সংখ্যা আসছে তার মানে আর কোনো ভেজাল নাই, ঝড়ত এখানে পূর্ণ সংখ্যা আসলো না, এখানে আসলো 105 ছিল পাওয়া। তো সেই ক্ষেত্রে কী করবা, ক্যালকুলেটর নিবা, 105কে ভাগ দিবা কত দিয়ে, 4 দিয়ে, তো আমাদের এখানে ভগ্নাংশ আসবে, হ্যাঁ অ্যান্সার ইকুয়ালস টু ভগ্নাংশ আসলে 26 আসছে, 26 ঠিক না। তো আমাদের 4 দ্বারা বিভাজ্য, 26 4 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা বিভাজ্য লাস্ট সংখ্যা কোনটা, 24, এটা থেকে -24 করো, -24, এখানে কি 2 থাকতেছে, 2 আর আমরা ভাগ দিয়েছিলাম কি দিয়ে, 4 দিয়ে, এটাকে আবার 4 দিয়ে গুণ দিতে হবে, গুণ 4, 9 আসতেছে, 9, তার মানে কি আমরা এখানে একটা জিনিস পেয়েছি, এটা 9 আসতেছে। তো 9-এর ক্ষেত্রে 9-এর ভিতরে আবার একটা 4 আছে, তো ওই 4টাকে আমরা বাদ দেবো,
9-এর ভিতরে কি 5 এবং 4 যোগ করলে কী হইতেছে 9 হইতেছে। তো এটার মধ্যে 2টা আছে 4, 2-4 বাদ দিলে একটা থাকে, তো এটার অ্যান্সারটা হয়তো আই হইতো অ্যান্সারটা। ঠিক আছে, যদি এখানে 105 পর্যন্ত যোগ করতে বলতো অ্যান্সারটা হয়তো আই। যেহেতু আমাদের 100 পর্যন্ত করতে বলছে, আমি জানি এই ধাপটা অনেকে বোঝে নাই। আচ্ছা ভাই বোঝার দরকার নেই, এটা একটু পেঁচানো, ধারার ধাপটা একটু পেঁচানো, একটু প্র্যাকটিস করলে তুমি যদি ফিল করতে পারো তাহলে বুঝতে পারবা। আবার আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। আমরা জানি 4টি ক্রমিকের যোগফল কি হচ্ছে, মানে 4টি পদ যাদের পাওয়ার আবার তাদের পদ অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে। তো এটার ক্ষেত্রে তাদের ক্রমিক 4টির যোগফল অলওয়েজ কী হবে, 0 হবে। তাই জন্য আমরা 4 দ্বারা ভাগ করবো, কারণ 4 দ্বারা যদি জোড়া জোড়া করে ভাগ করে ফেলতে পারি তার মানে কি প্রত্যেকটা জোড়া জোড়ায় 24 হবে। এখানে 100কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার 25 আসতেছে, মানে 25 হালি হবে এখানে, মানে 25টা চারটা করে দল বানাবে এবং প্রত্যেকটার ভ্যালু 0। তাই এই প্লাস করলে তো 0ই হচ্ছে, কিন্তু যখন এখানে 105 হবে তখন সেই ক্ষেত্রে এখানে ঝামেলা আছে। এখানে 26টা আসবে, তারপরে আবার ওই কিছু একটা দেখলাম ওখানে পয়েন্ট কত জানিছিল, ওটার পরে আবার ওই যে পয়েন্ট 25 ছিল, মানে 25 মানে কত, 4 দ্বারা যদি 25কে গুণ দিই, 0.25কে যদি আমি 4 দ্বারা গুণ দিই তাহলে ইকুয়ালস টু 1 আসে, মানে আই থাকতেছে আই। তো সেটাই হলো অ্যান্সার। আবারও বুঝো নাই, ঠিক আছে 2বার বলছি, বুঝো নাই, কিছু কোনো ব্যাপার না, এটা তুমি একটু ট্রাই করবা বুঝে যাবা, এটা ইজি আছে, ব্যাপার না। তো এটা এরকম, এটা একটু পেছানো টাইপ, এটা ইঞ্জিনিয়ারিং বেশি দেখা যায় আর কি। যাই হোক, হ্যাঁ, তারপরে আই এর পাওয়ার সিরিজ এবং জটিল সংখ্যার মান নির্ণয় করো। আই এর বিশাল পাওয়ারযুক্ত সংখ্যা, মানে অনেক বড় বড় পাওয়ার থাকবে, যেগুলো এই ক্যালকুলেটারে জীবনে ইনপুট দেওয়া যায় না, কিন্তু সিডাব্লিউতে দেওয়া যায়। আমি দেখাচ্ছি যে এই ক্যালকুলেটারটা কেন আমার কাছে ভালো লাগে না। দেখ, এই অঙ্কটা তুমি সিডাব্লিউতে কোনো হিজিবিজি, কোনো গিজি এই সব কিছু পেঁচাল বাদ দিয়ে তুমি আরামে করতে পারবা। দেখো আমি সিডাব্লিউ ক্যালকুলেটার এখানে আনলাম, দেখো সিডাব্লিউ ক্যালকুলেটার আমি ঢুকবো, কমপ্লেক্স মোডে যাব, এই যে কমপ্লেক্স মোডে যাওয়ার পর এখানে এক্সের ভিতরে কি কমপ্লেক্স জিনিসটা ইনপুট আছে, হ্যাঁ ইনপুট আছে, এটা আমি সিডাব্লিউতে শিখাই দেবো, এখন না বলি। তো এখানে আই এক্স মানে তো আই আমি দেখে নিলাম, এক্স টু দি পাওয়ার 2026, ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার 1512, যত বড় পাওয়ার আছে এই ক্যালকুলেটার হ্যান্ডেল করতে পারে, টু দি পাওয়ার 15 এবং 19, ঠিক আছে, ইকুয়াল দিলে আই আসতেছে অ্যান্সার কি, হ্যাঁ আই তো আসবে অ্যান্সার। তো এখানে অপশনে ভুল আছে নাকি, আই আসবে অ্যান্সার, অপশন কি লিখছি এখানে, ভুল আছে যে এখানে এটা হবে না, টাইপ হয়ে গেছে বলে এটা হবে না, এটা তো সরবেও না, এখন ক্যালকুলেটার তো ভুল করে না, এটাতে সরাইতে হবে আমার, সরাবো কেন, এই যে সাদা, শর্ট, ভুল করে তুমি ভুল রাস্তায় চলে এসেছো বৎস, তোমাকে এখান থেকে সরে যেতে হবে। ঠিক আছে, আই হবে আমাদের এখানে অ্যান্সার। ওকে, আই হলো আমাদের অ্যান্সার। তো এটার ক্ষেত্রে ডাইরেক্ট পাওয়া গেল, এটাই আমি বললাম, মানে বুঝাইলাম আর কি, যে এই ক্যালকুলেটারের ক্ষেত্রে ডাইরেক্ট ইনপুট দিলে যত বড় পাওয়ার হোক না গেলো এটা হ্যান্ডেল করতে পারে। তবে আমি যখন অন্য ক্যালকুলেটার বা এই ক্যালকুলেটারের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, এই ক্যালকুলেটারে যখন দেখাবো এটা দেখা যায় আই, ঠিক আছে, আই এখানে আই টু দি পাওয়ার আমি 2026ই দেখাই, সম্পূর্ণটা যোগে পরেই, ওই শুধু এটার মানটাই বের করতে পারলে ম্যাথ এরর। এবং এটার ক্ষেত্রে আমি যদি 20ও দেই তাও ম্যাথ এরর, আমি যদি এটার ক্ষেত্রে 25 তো না 5 দেই তাও ম্যাথ এরর, আর 4 দিলেও ম্যাথ এরর। দেখতে পাচ্ছ, এটা আই টু দি পাওয়ার 3, কোথায় 3 কোথায় 2026, এটা কি এক হইলো, মানে এটা করাই যাইব না, এটা হলো একটা অন্যরকম কথা। তো এটার জন্য অবশ্যই শর্টকাট ট্রিক লাগবে, হ্যাঁ এটা শর্টকাট ট্রিক্স আছে, ওই যেটা বললাম আর কি, 4 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখতে হবে, 26 কি 4 দিয়ে বিভাজ্য আগে দেখতে হবে। 2026 ডিভাইডেড 4, অ্যান্সার এটাতে যদি আমি বের করি তো 5.0, তার মানে 5.0 পর্যন্ত বাদ, তারপরে থাকতেছে কত, হাফ। এই হাফকে আমি ভাগ দিয়েছি কত দিয়ে, 4 দিয়ে, গুণ দেবো 4 দিয়ে, 2 হয়েছে, মানে আই এখানে স্কোয়ার হবে।
আর এখানে কি স্কোয়ার, মানে এই কনসেপ্টটা কি, তুমি এখানে যত দ্বারা ভাগ দিবা সেটা মানে 4 দ্বারা যে ভাগ দিবা, 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ যেটা হবে সেটাই হলো আয়ের পাওয়ার, এটাই কনসেপ্ট। এটার ভাগশেষ হবে 2, তার মানে আয়ের পাওয়ার প্রথমে এখানে হবে স্কোয়ার প্লাস, তারপরে 15 এবং 12 এটা 4 দ্বারা বিভাজ্য। কারণ কেমনে কেমনে বুঝলাম, যে লাস্টে 12 তো 4 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে হবে 1 মাইনাস, তারপরে 15 এবং 19 এটাকে আবার 4 দিয়ে ভাগ দেবো, এটা বিভাজ্য না। তো দেখি বিভাজ্য না তো কি হয়েছে, 75। এখন 75কে মানে 0.75 এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 3 হবে, তো 3 এখানে i⁻3। তো এখানে আমি যদি দেখি আই স্কোয়ার হলো কত, -1 +1 এবং মাইনাস i³ মানে কত, i³ মানে 1 মিনিট, i³ মানে -i। ওকে, এটা কাটাকাটি যাচ্ছে, এখানে i হচ্ছে, তো অ্যান্সার হবে আমাদের ক। বুঝতে পারছো? এই হলো আমাদের এই অঙ্ক, এইভাবে করতে হবে। পরবর্তীটাই আমরা যাচ্ছি, আমরা টাইপ 5 পর্যন্ত চলে আসছি, আর 4টা টাইপ আছে, তারপরে শেষ হয়ে যাবে। অলরেডি 36 মিনিট হয়ে গেছে। পেঁচানো জটিল সংখ্যার ঘাত। ওকে, পেঁচানো জটিল সংখ্যার ঘাত, এইটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা সিডাব্লিউতে খুব ইজিলি করে ফেলা যাবে। প্রথমত কথা, আমি পেঁচানো জটিল সংখ্যা এটার রূপটা আমি জানি, এটা মনে হয় আই, তাও আমি ভুলে গেছি। আমি শিওরিটির জন্য আবার একটু টেস্ট করি। 1 - i, এটা দিলে আই, এটাকে আমি ডাইরেক্ট উঠায় সিডাব্লিউতে কিংবা ইএক্সে করলে অ্যান্সার চলে আসে, বাট এটার ক্ষেত্রে এটা করা যাবে না, ওই যে পাওয়ার লিমিটেড আছে। তো i⁻100 হচ্ছে, তো 100 কি 4 দ্বারা বিভাজ্য? আমরা জানি বিভাজ্য, হ্যাঁ। উত্তর হলো হ্যাঁ, তার মানে আমাদের অ্যান্সার হবে 1 আছে কোথায়, কতে, তো কয় হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটি ট্রিক, মানে ভাগশেষ যেটা থাকবে সেটাই হবে আয়ের পাওয়ার। এখানে 4 দ্বারা বিভাজ্য মানে ভাগশেষ 0, আয়ের পাওয়ার 0 মানে কত, এটা আসলে দেখাই যাবে। এখানে আয়ের পাওয়ার 0 মানে কত, দেখাও যায় না। আয়ের কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1, এটা আমরা জানি, ক্যালকুলেটার লাগবে না, এটা একটু মানে অন্যরকম লেভেলের ক্যালকুলেটার। ঠিক আছে, তারপরে আমরা যাই। ওকে, জটিল সংখ্যার সমতা রিলেটেড অঙ্কগুলো এটা ক্যালকুলেটর দিয়ে করা উচিত হবে? এটা ক্যালকুলেটর দিয়ে না করাই ভালো, এটা মুখে মুখে খুব ইজিলি হয়ে যায়। ওটাই ক্যালকুলেটরে কেন চাপ দিতে যাবো। দেখো, এটা হলো বাস্তব সংখ্যা, মানে এটা হলো বাস্তব সংখ্যা, এবং এখানেও বাস্তব সংখ্যা, এবং জটিল সংখ্যা দুইটা সমান। তো বাস্তব সংখ্যা 3 = 9 হলে এর মান কত, 3, এর মান 3। তো আমাদের a, b চাইছে, আর কোনো আমি বাইর করবো না, 3 দেখবো, ঘ হবে না, এখানে 3 আছে 3টা, তার মানে আমাদের বিও বাইর করতে হবে বাধ্যতামূলক। তো b - 5 = -5, i এর সব নিয়ে তো কাজ করতেছি আমরা, তাই না? তো এই -5 ওদিকে যাবে, তো আমাদের 0 হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 0 আছে কোনটায়, এটা -0 হয় নাকি, এই ভুল, এটা তো ভুলই, তো ক হবে আমাদের অ্যান্সার। দেখছো কত ইজি না, খুবই ইজি। এইসব অঙ্ক ভরা, মানে এইসব অঙ্ক পরীক্ষায় আসে, আমাদের তো অনেক ইজি এইসব অঙ্ক। তো তারপরে আবার এখানে একটা সূত্র আছে, আমাদের 9-10 একটা সূত্রে আমাদের ফিরে যেতে হবে, সেই সূত্রটা আশা করি সবার মনে আছে, লাইক x² + y²। এখানে কিন্তু এ বি আমরা বের করব না, শুধু সময় নষ্ট করার চান্স নাই এখানে আমাদের। এটা সমান একটা সূত্র আমরা জানতাম, whole² + x - y² / 2, এই সূত্রটা জানতাম। এই 2 আবার এখানে যায়, এখানে 2a² + b² একটা সূত্র হইতো, তো এখানে জাস্ট আমরা মানটা বসাবো। এটা কি কত বলো, বাস্তব অংশের সাথে বাস্তব অংশের তুলনা 5, জটিল অংশের সাথে জটিল অংশের তুলনা 3, এটা হবে আমাদের 5 আছে। অন্য একটা কালার ইউজ করি এখানে, এটা ওকে, এটা হবে 5 এবং এটা হবে কত, এটা হবে আমাদের 3। তাহলে 5² + 3² / 2, 25 এবং 9 কত হয় জানি না ভাই, হিসাব করতে পারি না ক্যালকুলেটর ছাড়া। 17, অ্যান্সার 17, শেষ। ওমেগা ঋণাত্মক ঘাতের ধারা, ওমেগা চলে আসছে। এই যে এখন ক্যালকুলেটর ইউজ করতে গেলে এখন হলো মাথাটা চুলকায়, কারণ এগুলো অনেকে মুখস্থ লাগায়, আবার করেও লাগায়, কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। ওই যে শিখালাম ওমেগার মান মুখস্থ থাকতে হবে, আশা করি মনে আছে। ওমেগা কেমনে বের করতে হয় শিখাইছি, কিন্তু এখন ওটা দেখাবো না, কারণ আমার তো মনে আছে।
√3 + 2 এইটা একটা, এবং ওমেগা স্কয়ার যে কোনো একটা মনে রাখলে, স্কয়ার লাগে না, কারণ এটার স্কয়ার করলে তো স্কয়ার পাই যেতেছে, খুবই মনে রাখতে হবে। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো এটাকে এখন আমি ক্যালকুলেটরে উঠাবো, কিন্তু বারবার ওই সংখ্যাটা লিখবো, মানে বারবার ক্যালকুলেটরে এই যে কতগুলো বাটন প্রেস করতে হবে, দেখছো -1 প্লাস √3, এটা একটা i ডিভাইডেড বাই 2, এই যে বারবার অনেকগুলো বাটন প্রেস করতে হচ্ছে, এটা কি আসলে বুদ্ধিমানের কাজ হবে? না, আমরা তো ভাই চালাক, আমরা তো একটু ট্রিক্স অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা জাস্ট একবার লিখবো -1, যে ভগ্নাংশ দেবো -1 প্লাস √3 এবং i দেবো, আচ্ছা i তো রুটের বাইরে হয়, তো i এখানে 2, ঠিক আছে, দিলাম। এটাকে আমি ইকুয়াল প্রেস করবো, ইকুয়াল, ওকে ইকুয়াল দিলাম। এবার শিফট, এই দেখো এসটিও, এসটিও মানে কি জানো, স্টোর, শিফট এসটিও দিলাম। এই যে লাল লাল কিছু অক্ষর দেখা যাচ্ছে না, এখন কি সিডাব্লিউ এবং ইএক্স কেন এত আমার পছন্দ, দেখো এখানে এক্স বাটনটার জন্য আলাদা একটা বাটন আছে, মানে যখন আমি এক্সের ভিতরে ইনপুট দিয়ে কোনো কিছু রাখবো, আমি অন্যান্য বাটনের মতো যে কোনো সংখ্যার বাটনের মতো এক্সপ্রেস করলে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো, বাট এগুলোর ক্ষেত্রে এই নর্মাল বাটনে ইনপুট করা যায় না, স্টোর করা যায় না, এই বাটনগুলোতে স্টোর করতে হয়, যে এক্স ওয়াই এম এগুলোতে স্টোর করতে হয়, তো আমার আবার আলফা প্রেস করেই অ্যাক্সেস করতে হয়, তাই আমার ভালো লাগে না আর কি। আমি যদি এখন এক্স বাটনটা আছে কোনটায়, যে লাস্ট ব্র্যাকেট, এটা প্রেস করবো, অ্যান্সার তীর চিহ্ন এক্সের, মানে ঢুকাই দিছে এক্সের ভিতরে এই মানটা, ঠিক আছে, তাহলে আমরা দিলাম। এবার যদি আমি আলফা এক্স, এত কিছু প্রেস করার থেকে আলফা এক্স তো একটু কমই প্রেস করতে হয়, তাই না, এই যে ডাইরেক্ট মান চলে আসছে। এবার জাস্ট তাহলে আমরা আলফা এক্স -1 কিংবা -1 এভাবে না দিলে শিফটও লাগে না, এই যে ইনভার্স -1 প্লাস আলফা এক্স পাওয়ার কত বলতো, পাওয়ার হলো -3, আলফা এক্স পাওয়ার -3, দেন প্লাস আলফা এক্স পাওয়ার -5, ওকে, প্লাস আলফা এক্স পাওয়ার -7, ঠিক আছে। এটার মানটা কত আসছে, ম্যাথ এরর, বাহ, এটা তো আমি জানতাম না, এটা ম্যাথ এরর আসে, খুবই সুন্দর। তো এই ক্যালকুলেটারে করতাম কি আমরা, ও আচ্ছা, আয়ের পাওয়ার তো এই যে থ্রির উপরে যায় না, এখানে আমাদের একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এবার, মানে আবার ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, তাই না। এখানে আমরা 5 লিখতে পারবো না, এখানে -3 লিখতে হবে, এবং এটার সাথে গুণ দিয়ে আলফা এক্স দিয়ে আবার আমাদের পাওয়ার -2 দিতে হবে, এবং এখানে আমি 7 লিখতে পারবো না, -3 হলো সর্বোচ্চ লিমিটেশন, কিছু করার নাই, এই ক্যালকুলেটারের লিমিটেশন এগুলা। পাওয়ার এখানে আবার আমরা 3 দিতে পারি, সমস্যা নেই, -3 হইল, নো প্রবলেম। আবার গুণ দেব, আবার আলফা এক্স ইনভার্স, এবার হয়ে যা, এবার হয় নাই, বাহ, লিমিটেশন যাচ্ছে কোথায়, আচ্ছা আচ্ছা, এটারে তো উল্টা করে করতে হইব, আরে সিডাব্লিউ ক্যালকুলেটারে এটা খুব ইজিলি হয়ে যায়, বাট এই ক্যালকুলেটার হচ্ছে না, এরর আসতেছে বারবার। এখন কিছু একটা সিস্টেম তো করতে হবে, ঠিক আছে, আমরা একটু হাতে কলমে ট্রাই করি আগে, দেখি সিম্পলিফাই করার ওয়ে আছে কিনা এটার ভিতরে, এর লাগে এইসব মানুষ মুখস্থ করে, আর একটু ভালো ক্যালকুলেটার এই জন্যই লাগে, এইসব ক্ষেত্রেই লাগে। এই অঙ্কটা আমি সিডাব্লিউ দিয়ে এক ক্লিক করতে পারি, বাট এই ক্যালকুলেটার দিয়ে করতে পারি না, কি করবো এখন, ওকে। এখানে দেখা যাচ্ছে এগুলোর সাথে কোনো কিছু গুণ নাই, মানে কি আছে, অনগুণ আছে, অন ইকুয়ালস টু আমরা কি জানি, ওমেগা কিউব এবং ওমেগা -1 প্লাস ওমেগা কিউব এবং ওমেগা কিউব, ঠিক আছে, প্লাস ওমেগা কিউব এবং ওমেগা -5 প্লাস এখানে ওমেগা কিউব এবং এখানে ওমেগা -7। তো এখানে দেখা যাচ্ছে হবে কি, ওমেগা স্কয়ার প্লাস এখানে হবে এখানে হবে ওমেগা -2 প্লাস এখানে হবে ওমেগা পাওয়ার মানে -4, ঠিক আছে। এই হলো টোটাল আমাদের যত কীর্তি আছে সব আমরা এখানে দেখালাম। তাহলে এবার একটা ট্রিক্স আবার অ্যাপ্লাই করতে হচ্ছে, যে ওমেগা স্কয়ার এবং প্লাস ওমেগা ওকে ডিভাইডেড ওমেগা স্কয়ার প্লাস
অন ডিভাইড ওমেগা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। কারণ কি দেখাই দিই, ওমেগা কিউব ডট ওমেগা, এটা মানে তো অন, তার মানে এটা সমান সমান জাস্ট আমরা ওমেগা লিখতে পারি, তো লিখে দিই জাস্ট ওমেগা। এইবার যখন আমরা যোগ করব তাহলে আসল খেলাটা চলে আসবে। দেখো এখানে ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওখানে ওমেগা হয়ে যাবে, কারণ কি এই যে এটা দিয়ে একটাতে গুণ করলে কি হবে, ওমেগা টু দি পাওয়ার 4 হবে, তাই এটা ওমেগা লিখতে পারি, প্লাস ওমেগা স্কয়ার, দেন উপরে হবে অন। এন্ড এই যে যে জিনিসটা, এই টোটাল জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই টোটাল জিনিসটাকে কি জানি লিখতে পারি, অন লিখতে পারি, সরি জিরো লিখতে পারি, মনে হয় জিরো নাকি অন লিখতে পারি, জিরো লিখতে পারি, আচ্ছা জিরো। এটাকে দিলে আমাদের এখানে থাকতেছে কি, এখানে আবার একটা প্লাস হবে, এটা এটাকে ভাগ করবে, শুধু ওমেগা হচ্ছে, তাহলে এখানে হবে শুধু ওমেগা। তাহলে আমরা এখানে লিখতেছি জিরো এবং ওমেগা ডিভাইডেড ওমেগা স্কোয়ার। আমার অঙ্ক কি ঠিক আছে? বুঝতেই তো পারতাছি না, এটাকে অঙ্ক ঠিক হইলো নাকি ভুল হইলো। সব তো ক্যালকুলেশন হিসাব করলে ঠিকই হওয়ার কথা, ঠিকই তো হওয়ার কথা যতটুকু বুঝতেছি। এটা তো ওমেগা ইনভার্স চলে আসছে। না, ওমেগা ইনভার্স আসে নাই, ওমেগা ইনভার্স এখানে আসে নাই। ইয়েস, একটু ট্রিকি, বাপরে বাপ, এত অ্যান্সার মানে মান, এগুলো মানের ক্ষেত্রে আর চলকের ক্ষেত্রে, চলক দিয়ে অ্যান্সারগুলো এগুলো মানে সমস্যা, এখানে ওমেগা স্কয়ারই হবে। বাদ বাকি কাহিনী আমি এখন বুঝাচ্ছি, দাঁড়াও। এটা কিন্তু ফাইনাল অ্যান্সার, ঠিক আছে, এটা আমরা হিসাব করে আনলাম। এখন ওই যে প্রমাণের ক্ষেত্রে কিছু এদিক ওদিক করতে হয়, সেটাই আর কি, সেটাই। এটা ক্যালকুলেটর হ্যাক্সে কেন আছে, কারণ এটা ভালোই এই ক্যালকুলেটর দিয়ে করা যায় না, কিন্তু সিডাব্লিউ দিয়ে ইজিলি করা যায়, আমি দেখাই দিতেছি, এর লেগে এটা এই ক্লাসে রাখা হয়েছে। ঠিক আছে, আমি একটু দেখাই দিই এটাকে, এটা এদিকে আনবো। তো এটাকে যখন আমরা লিখতেছি, আমরা জানি কি ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1 আমরা জানি না, তো ওমেগা ডট ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 আমরা জানি, তো ওমেগা ইজ ইকুয়ালস টু 1 বাই ওমেগা স্কোয়ার। তো এখানে যেটা হবে সেটা হলো ওমেগা ডট ওমেগা মানে 1 বাই ওমেগা স্কোয়ার, যেটা এই যে ওমেগা হয়ে যায়, তো এটা কি হলো ওমেগা স্কোয়ার। বোঝা গেল, এই কাহিনীটা এখানে ঘটছে। তা আমাদের অ্যান্সার কি, ক হবে অ্যান্সার, শেষ। এবার কথা, এই ক্যালকুলেটর দিয়ে এটা আমি করতে পারলাম না, করা যাইতে পারে, বাট আমি এখন আর এত ট্রাই করব না, এটা আরও দেখতে হবে ট্রিক্স অ্যাপ্লাই করে। বাট আমি এটা দিয়ে করি, তো এটা দিয়ে করা যায়। ওমেগার মান কি ইনপুট করা আছে এটাই, আমি একটু দেখতে হবে, দাঁড়া, ওমেগার মান মনে হয় ইনপুট করা আছে আমার এটার ভিতরে, ওমেগার মানটা ইনপুট করা আছে, শিফট এ আমি যদি এখানে রেখে দেখাই, হ্যাঁ এই যে কিন্তু ওমেগার একটা মান এটার ভিতরে ইনপুট করা আছে এতে। তো এবার আমি এটাকে ওমেগার অঙ্ক দিয়ে করবো, তো শিফট এতে যাব, দেন পাওয়ার -1 প্লাস শিফট এ পাওয়ার -3 প্লাস শিফট এ পাওয়ার -5 প্লাস শিফট এ পাওয়ার -7। এখানে একটা মান আসছে, এখানে একটা মান আসছে, কিন্তু এটা কি আসলে মাইনাস মানে ওমেগা স্কোয়ারের মানে, এটা ওমেগা মানে কি ধরছি আমরা, এ ধরছি না। এটা যদি আসলেই যেটা হবে, এখানে অপশনে ক নাম্বার আছে ওমেগা স্কোয়ার, ওমেগা ইকুয়ালস আমরা এ ধরছি, তো এটা থেকে আমাদের মাইনাস দিতে হবে এ স্কোয়ার, জিরো হইলে আমাদের এটাই অ্যান্সার, জিরো এটাই অ্যান্সার। এমনি করে সিডাব্লিউ ক্যালকুলেটারে, কিন্তু এই ক্যালকুলেটার হয় না, এটা একটু বেশি মানে বাংলা মার্কা ক্যালকুলেটার, এর লেগে হয় না। যাই হোক, পরবর্তীতে যাই আমরা। ওকে, ওমেগা উচ্চতর ঘাতের অনুক্রম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাও হইব না, এটাও এই ক্যালকুলেটার গ নাম্বার তো অপশনই দেয়নি ভাই। গ নাম্বার আমরা কি দিতে পারি, মাইনাস ওমেগা, একটা অপশন দিয়ে দিলাম। অবশ্যই এখানে দেখা যাচ্ছে না কিছু, এখান দিয়ে দিতে হইব মাইনাস ওমেগা, ঠিক আছে ঠিক আছে। এটাও আবার ওই যে সরলীকরণ, দেখি ট্রাই করে আসে কি না। আমরা এক্সে রাখছিলাম, টু দি পাওয়ার 5 দিলে কিছু আসে, আসে না, শুধু ওমেগা টু দি পাওয়ার 5ই বের করার ট্রাই করলাম। তাও আমরা যদি একটু ট্রাই করি আর কি, ওমেগা টু দি পাওয়ার 3 মান আসছে খুবই কষ্টে, যাই হোক, ইন্টু
ওমেগা টু দি পাওয়ার 2 আসবে। ওরে বাবারে, মান আসে তো, বাহ, ওইটাও করা যাবে বুঝছো, একটু ট্রিক অ্যাপ্লাই করে করতে হবে। তো ওমেগা টু দি পাওয়ার 3, ওমেগা টু দি পাওয়ার 3, আমি কিন্তু ভেঙে ভেঙে করছি, যে আমাদের লিমিটেশন যে ওমেগার পাওয়ার 3 বেশি হওয়া যাবে না, সেই অনুযায়ী আর কি। এখানে 3, কারণ এখানে 7, তো আমার সূচকের কনসেপ্টগুলো তো আসলে সবাই জানো। কারণ আবার ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস প্লাস তো না, ইন্টু ওমেগা, দৌড়, ওমেগা টু দি পাওয়ার 3, কোনটা লাগে, গুণ ওমেগা টু দি পাওয়ার 3, 3 3 হলো 6, গুণ ওমেগা টু দি পাওয়ার 3। এখন কথা 3 দিলে 9 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে 8, তো আমরা আবার দেবো ওমেগা, এখানে দেবো কি ইনভার্স, এখানে গুণ করবো এবং ইনভার্স করলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এবার একাল দেবো, কত টাইম, মানে টাইম নেবে একটু, বড় অঙ্ক, এই ক্যালকুলেটারের জান বাইরে বের হয়ে যাচ্ছে অঙ্ক করতে যাই। দেখো কতক্ষণ লাগে, ওই যে আসছে, কি আসছে এটা, আমরা এটা ওমেগা মাইনাসের মান, মানে ওমেগা স্কোয়ারের মান, তো ক হবে আমাদের অ্যান্সার, কেমনে বুঝলাম, এক্স কে স্কোয়ার করো, এক্স স্কোয়ার কবে মাইনাস অ্যান্সার দাও, 0 আসছে, তার মানে কি এক্স স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার হলো ক, তো ক হইলে অ্যান্সার। দেখছো, খুবই সুন্দর অঙ্ক, এগুলো খুবই সুন্দর অঙ্ক, পোলার আকারে প্রকাশ। এত জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করলে, পোলার আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে, দ্রুত করতে হবে, সময় তো চলে যাচ্ছে। হ্যাঁ, পোলার আকারে প্রকাশ করতে বলছে, ওকে, পোলার আকারে প্রকাশ, কি পোলার আকারে প্রকাশ, মনে পড়তেছে না, পোলার আকারে প্রকাশটা লেখে কেমনে, হবে কিছু একটা, হয়তো মডুলাস কি সাথে গুণ আকারে থাকে, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, হইতে পারে, এটাই হইতে পারে, যে আমি মনে হয় পেছনে ভুল বলছি, কিন্তু এখানে অপশন এমন কেন, হয়তো পেছনেরটা ভুল ছিল না, সামনেরটা ভুল, কারণ আমার সঠিক মনে পড়তেছে না আকৃতিটা, কিন্তু আমি ধরো আমি আমার কন্ডিশন তোমার মতো হই, মানে তোমার কন্ডিশনটা আমার মতো হইলো পরীক্ষার মধ্যে, যে তোমার পোলার আকৃতি মনে পড়তেছে না, এখন তুমি কিভাবে টেস্ট করবে যে কোনটা, কারণ এখানে দেখাই যাচ্ছে কোনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, তার মানে আমরা আর্গুমেন্ট বের করবো, আর্গুমেন্ট বের করে আর চেক করবো যে অ্যান্সার কোনটা, এটা ভোলা যাইব না, ভালো মতো রিভিশন দিয়ে, আমার মনে নেই, এতটুকু মনে আছে কস থিটা প্লাস আই সাইন থিটা, এখন আর গুণ আছে, আর গুণ আকারে আছে নাকি না এটা মনে পড়তেছে না, মনে হয় আর গুণ আকারে আছে, হ্যাঁ আর তো থাকতেই হবে গুণ আকারে, ওটা পেছনে একবার ভুল বলছি, মাফ করে দিও আর কি, ভুল বলা হয়েছে, বাচ্চা মানুষ, ভুল একটু করতেই পারি তাই না, মানুষই তো। এই যে আসলো, এখন আমি যদি কোথায় যাব, আমি কমপ্লেক্সে যাব, কমপ্লেক্সে গেলে 3 দিলাম ইকুয়াল 2/3, মানে 2π/3 কত, ওই যে ক নাম্বার, কোন মিলে গেছে, আর কিছু দেখবো না, চোখ বন্ধ করে অ্যান্সার মিলে গেছে, দেখছো, পোলার অয়েলার আকৃতি, আচ্ছা আচ্ছা, পোলার আকার অয়েলার আকার, এবার অয়েলার আকৃতি মনে আছে, মানে হ্যাঁ এইটা বললে চলবে না, আমার অয়েলার আকৃতি মনে আছে, অ্যান্সার দেয় ফেলছি রে, অয়েলার আকৃতি কি, অয়েলার আকৃতি হলো ই টু দি পাওয়ার আই থিটা, এটা হলো অয়েলার আকৃতি, ও সরি আর দিব কিনা, আর তোর সাথে গুণ আকার আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা। এখন কথা হলো এই ই টু দি পাওয়ার আই থিটা, এইটা হলো সাইন থিটা প্লাস, সরি আচ্ছা সরি না, এখানে আই দেবো, এবার এখানে কস থিটা দেবো, একটু উল্টাপাল্টা করলাম, সমস্যা নেই, একই তো, এখানে যেহেতু আর আছে তার মানে পোলার আকৃতিতে এখানেও আর হবে, হ্যাঁ আর গুণ আকারে থাকে, মনে পড়ছে, অয়েলার থেকে মনে পড়ছে, দেখছো আমি কিন্তু টোটাল ভুলি নাই, আমার কিছু একটা মনে আছে। তো এবার যদি আমি এখানে 1 মাইনাস আই দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে, ওকে অ্যান্সার, এবং কমপ্লেক্সে যাব, 3 প্রেস করবো, দেন ইকুয়াল -5/4, -5/4 আছে এবং √2 আছে, তো এখানে যদি আমি দেখি অপশনে -5/4 আছে, এই জায়গায় আছে এবং এই জায়গায়, দুইটার একটা হবে, কিন্তু √2 আছে এই জায়গায়, তা ক হবে অ্যান্সার। আমার স্লাইডে সব অঙ্কের অ্যান্সারই ক, একটা ছাড়া, ঠিক আছে, সবকটার অ্যান্সার ক, কারণ আমার মানে স্লাইড সাজাইতে সুবিধা হয়েছে আর কি, বারবার ওই যে সার্কেলগুলো আঁকাইতে হয়, কষ্ট হয় অনেক। ওকে, এখানে কি বলছে,
এক্স সরি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই জে আই ওয়াই হয়, তবে এটা আচ্ছা এটা হলো আচ্ছা এটা তো ক্যালকুলেটারের মাধ্যমে করার কোনো চান্স নাই, এটা তোমার হাতে কলমে করতে হবে, যোগ বিয়োগ সর্বোচ্চ ক্যালকুলেটারে করতে পারো এটা, তাছাড়া গ্রাফ বোঝার এরকম কোনো ওয়ে এখানে নাই, আমি তো দেখছি না। তো এখানে একটা জিনিস করতে পারো, মানে মাথায় মাথায় ক্যালকুলেশনটা করতে হবে, আমি তো মাথায় মাথায় ক্যালকুলেশন করে তোমাদের অ্যান্সারটা বলার ট্রাই করি, দেখো তোমরা বুঝো কিনা, তারপরে হাতে কলমে আমি দাগাই দেখাচ্ছি। ওকে, এটা বোঝার ট্রাই করো। লাইক এরকম এক্স প্লাস আই ওয়াই যদি হয় জেড, তাহলে জেড প্লাস ওয়ান, তো এখানে আমাদের এক্স প্লাস অন যেটা এটা হলো বাস্তব অংশ, এবং আই ওয়াই যেটা এটা হলো কী অংশ, জটিল অংশ। তাহলে এটা যখন মডুলাস করবো তখন এক্স প্লাস আই হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে এবং প্লাস আই ওয়াই হোল স্কোয়ার হবে। তো আই ওয়াই হোল স্কোয়ার মানে কি মাইনাস ওয়াই হোল, মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে যেটা থাকতেছে এক্স প্লাস অন হোল স্কোয়ার, তো এটাকে আমরা করবো কি এক্স স্কোয়ার, আর ওখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রইলো, এবং এখানে আরও থাকতেছে প্লাস টু এক্স প্লাস অন। আর বাম পাশে যেটা আবার এখানে মানে ডান পাশে যেটা আবার আছে জেড মাইনাস টু, এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে করব হলো ওই জেটের যেটা আছে জেড মাইনাস টু এক্স মাইনাস, তো এখানে দেখা যাচ্ছে উভয় পক্ষেই এক্স স্কোয়ার প্লাস এবং মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উভয় পক্ষেই মাইনাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার যেটা উভয় পক্ষেই মাইনাস, তাহলে এটা সরল রেখার হবে। অ্যান্সার কি রাইট? দাঁড়াও আমি একটু দেখি আমার এটার অ্যান্সার কি। হ্যাঁ অ্যান্সার রাইট, দেখছো সরল রেখা হয়েছে অ্যান্সার, আমি ক্যালকুলেশন করেই বলছি। কিন্তু এবার আমি দেখাই যে আমি মাথার মধ্যে কোন ক্যালকুলেশনটা আসলে করলাম। এই যে এইটা, তো আমরা জেডকে আমরা কি লিখতে পারি, জেডকে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই, এখানে একটা আই এবং প্লাস ওয়ান, তাই না? এইটা এবং এটা কি বাস্তব অংশ, এটা হলো কি জটিল অংশ। মডুলাস করতে গেলে দুইটাকে স্কোয়ার করতে হয় একসাথে করে, ঠিক আছে? এক্স প্লাস আই হোল স্কোয়ার প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মানে কত মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, ঠিক আছে? এটা মডুলাস মানে কত রুট আবার এখানে থাকে, উভয় পাশেই যেহেতু মডুলাস করছে এটা রুট এটা দেওয়া লাগে না, বাদ প্লাস মাইনাসও আসছে, মানে প্লাস মাইনাস এখানে কোনো কাহিনী না, আমাদের তো এখানে অঙ্ক করতেছি না, সঞ্চার পদ বের করতেছি। তো আমরা যখন করবো তো এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ারটা মাইনাস ওয়াই স্কোয়ার আসবে এবং টু এক্স দেন এখানে অন আসতেছে। ওকে, এটা আসলে আমাদের কি বাম পক্ষ যেটা। এবার আমরা ডান পক্ষ তাহলে করি, ডান পক্ষ যদি করি, ডান পক্ষ কি বলছে মানে এই যেটা, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি বড় করে বললাম না, তোমরা খাতায় বড় করে করলে করতে পারো, নো প্রবলেম। দেন যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে আমাদের মাইনাস ফোর এক্স হবে অ্যান্ড প্লাস ওয়ান হবে, এই লেখায়। তো এখানে যাচ্ছে এটা এবং এটা যেহেতু নাই, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে উভয় পাশ থেকে, এখানে এক্স এখানে এক্স প্লাস মাইনাস করে কিছু একটা থাকবে যেখানে শুধু এক ঘাত, ওখানে সরলরেখা। এতটুকু গ্রাফের নলেজ আশা করি আছে, কারণ ফার্স্ট পেপার তো এমনি এমনি শেষ হয়নি, এতটুকু আশা করি তোমাদের সবার আছে। আর ফার্স্ট পেপার শেষ না করে অনেক আছে ফার্স্ট পেপার শেষ না করে কমপ্লেক্স নাম্বার করো, ঠিক আছে, মানে সরলরেখা করলেই হয় আর কি, সরলরেখা সমীকরণ করলে তো হয়ে যায়, ফাংশন করলে আরো ক্লিয়ার হয় ভালো মতো। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে একটা কনসেপচুয়াল, আবার সেম কনসেপচুয়াল এখানে যে সঞ্চার পথের বৃত্ত, এখানে বলেই দিছে এটা বৃত্তের সমীকরণ হবে। মেন কথা যখন তুমি দেখবা এইরকম দুইটা জিনিস আছে এটা সমানও এরকম কিছু, তখনই ভাববোটা সরল রেখা। আর যখন দেখবা এক সাইডে শুধুমাত্র এরকম মডুলাস দিয়ে বলছে, অন্য সাইডে সংখ্যা, তার মানে সেটা বৃত্ত হবে। সঞ্চার পথটা কি হতো, সঞ্চার পথ হবে ওইটা এটার বৃত্ত, সঞ্চার পথটা এটার বৃত্ত, কিন্তু এটার বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে, তার মানে আমাদের সমীকরণটা বের করতে হবে। এটা তো সমীকরণ যদি বের করি এখানে দেখাই, সমীকরণটা আমরা এখানে ইচ্ছে করলে বের করতে পারবো, যেমন এক্স তোমার এখানে আচ্ছা এত কিছু করা লাগবে না, দাঁড়াও দাঁড়াও, তুমি জাস্ট বাস্তব সংখ্যা এবং ওই যে জটিল সংখ্যার কনসেপ্টটা জানো না, সেটাতে করলে আমাদের ইজি হবে, আমরা শুধু বড় সমীকরণ ভাঙানো লাগবে না। এই যেটা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এফ এক্স প্লাস টু জি ওয়াই প্লাস সি, এসব করতে হবে না, আমাদের নর্মাল যে রূপটা আছে মানে এই যেটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা তো আমরা জানি ব্যাসার্ধ, এটা এগুলো আছে। তো এগুলোর ক্ষেত্রে এখন যেটা করতে হবে সেটা একটু বলি, এটা এক্স এখানে যদি আমি বসাই তাহলে আমার যেটা আসবে সেটা হলো এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি আই, আইকে কমন নিলে আমরা কি লিখতে পারি, আইকে কমন নিলে কি লেখা যায় আই ওয়াই মাইনাস থ্রি, ঠিক আছে, এখানে আই আসলো। কিন্তু এখন যখন আমরা একটা মডুলাস করতে পারছি মানে কি হবে স্কোয়ার হবে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি
হোল স্কয়ার। এই যে জিনিসটা আসলো এখানে দেখাই যাচ্ছে আর এখন যদি এখানে 5 হয়, 5, ওকে, 5 হইল। তো এই যে সমীকরণের রূপটা আসছে এটা কিসের? এখানে কিন্তু 0 আছে, তাই না? 0 আছে, তাই এটা আমাদের এখানে দেখাচ্ছে না। তো আমরা এখানে বুঝতে পারছি যে 0,3 হবে এবং ব্যাসার্ধ হবে 5। এটা কততে আছে? ক নাম্বার আছে। ওকে, তো ক হবে অ্যান্সার। ওকে, তারপরে আমাদের কি শেষ নাকি? আচ্ছা, এই যে লাস্ট টাইপ, এরপরে আর কোনো টাইপ নাই। আশা করি এটাই আমাদের লাস্ট। অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে হবে। আয় হায়, এটা কি কোনো অঙ্কের মধ্যে পড়ে বলো? এটা কি কোনো অঙ্ক? অনুবন্ধী জটিল সংখ্যা তো অনেক আগেই শিখে দিছে না? তোমরা জাস্ট নর্মাল যেটা এই যে মানে এই জটিল রূপটা, এই যে ভগ্নাংশের রূপটাকে নর্মাল রূপে কনভার্ট করবা, ক্যালকুলেটর দিয়ে ইকুয়াল দিলে নর্মাল রূপ আসবে। মাইনাস আছে, ভেতরে প্লাস আছে, কোনটার? ক নাম্বার, তো ক হবে অ্যান্সার। শেষ, ইয়েস শেষ। তো এর মাধ্যমে আমাদের শেষ হলো জটিল সংখ্যার এই কনসেপ্ট এমসিকিউ। মানে এখন যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি সব পারবা।